এডিবির সঙ্গে পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর, অংশ নিলেন একনেক সভায়। খাল পুনঃখনন উদ্বোধনে কাল যশোর যাচ্ছেন সরকার প্রধান। হামে ঢাকা, ময়মনসিংহ, সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। জুলাই আন্দোলনে ৯ হত্যায় নানক তাপস সহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিতে জেরা। এবং হোয়াইট হাউস, সাংবাদিকদের নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হল ট্রাম্প মেলেনিয়াকে। মার্কিন হুমকির মুখে আলোচনায় বসবে না ইরান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া সেরেন। এবার বিস্তারিত। সকালে সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অর্থমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থ বছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে ১৭টি প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে। বাংলাদেশে প্রথম খাল খননে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের শার্শার উলাসী যথুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে কাল এ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। শিশির কুমার সরকারের তথ্যে ডেস্ক রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খালটি এলাকার মানুষের কাছে জিয়া খাল নামে বেশি পরিচিত। খালটি দীর্ঘদিনেও সংস্কার না করার ফলে পলি জমে ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে পড়ায় খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খুশি এলাকাবাসী। উন্নয়ন এবং ভালো ফসল আবাদ হওয়ার আশা করছেন তারা। ১৯৭৬ সালে ১ নভেম্বর এই খাল কেটে উদ্বোধন করে দিয়েছিল। তা খাল কাটার পরে আমাদের এলাকায় অনেক ফসল ফলে। তখন থেকে জিয়াউর রহমান যখন খাল কাটেন তখন আমি ক্লাস 5-এ পড়ি, ওনাকে আমি দেখছি এবং যশোরে আসছে তাও আমি দেখছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আসবে এখানে, এই যে আমাদের ওনার পিতা যে খাল খনন করে গেছিল এটা পূর্ণ নির্মাণ করবে এবং এর ফলে আমাদের উন্নয়ন হবে। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আসছে খাল কাটতে, আমাদের এলাকার মানুষ অনেক উৎসাহিত। খাল পুনঃখনন কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য এরই মধ্যে শার্শা উপজেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান শার্শা উপজেলা বিএনপির সভাপতি। খালটি উনি পুনঃখননের জন্য ২৭ এপ্রিল আমাদের শার্শা আসছেন। আমরা এই খাল পুনঃখনন কর্মসূচিটি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমরা শার্শা উপজেলা বিএনপি আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। স্বাধীনতার পর বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সেচ ব্যবস্থা উন্নত পরিস্থিতি বিবেচনায় জিয়াউর রহমানের এই নন্দিত উদ্যোগ খাল খনন কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জ্বালানি সংকট বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। তবু এই সংকট সরকার কাটিয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দুর্ভিক্ষের হাত থেকে দেশ বাঁচাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে খাল খনন কর্মসূচি হাতে নেন, আর এর মাধ্যমেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সোলারের ওপর থেকে ট্যাক্স কমানোরও অনুরোধ জানান তিনি। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, কত রক্ত ঝরেছে, ৩০ লক্ষ মানুষ আত্মহতি দিল, ২ লক্ষ মা বোন তারা নিপীড়ন নির্যাতন সহ্য করে এত বড় ত্যাগ স্বীকার করল। তাকে কি ভোলা যায়? তাদের এই অবদান কি এ জাতি ভুলে যেতে পারে? যদি কেউ কৌশলে ভোলানোর চেষ্টা করে
এই জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি, এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা বিএনপি এই সংকট তৈরি করেনি, এটা একটি আন্তর্জাতিক সংকট, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। তবে পাশাপাশি আমাদের এই ব্যবস্থাও নিতে হবে। বারবার যে অঙ্গীকার করেছেন জনাব তারেক রহমান যে রিনিউয়েবল এনার্জি, সেই এনার্জির তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অবশ্যই করবেন। বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হাম ও এর উপসর্গে নতুন করে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেটে 1 জন করে মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে এ রোগের উপসর্গ নিয়ে আসা মানুষের সংখ্যা বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানাচ্ছেন মাহমুদা আক্তার। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই নতুন করে এর উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ঢাকায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 209। এর মধ্যে নিশ্চিত হামে 42 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে 1 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 28 জন। মার্চের 17 তারিখ থেকে রোববার সকাল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে 856 জন। ছুটি নিয়েছে 755 জন শিশু। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 17 জন শিশুর। অন্যদিকে সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল 10টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট 190 জন রোগী। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হাম সন্দেহে রামেকে নতুন করে ভর্তি হয়েছে 22 শিশু। মোট হাম নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 120 শিশু। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন নুরি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 6 মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। 2024 সালের 30 সেপ্টেম্বর হাইকোর্ট একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং তদন্তের জন্য 6 মাস সময় দিয়েছিলেন। পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স এই মামলাটি তদন্ত করছে। এর আগে র্যাব এই মামলার তদন্তে 12 বছরে 112 বার সময় নিয়েছিল। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানী পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক সাগর অরুণী। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলানুর তাপস 28 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানির দিন ধার্য করেন। প্রথমে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেছেন প্রসিকিউশন। এরপর ডিসচার্জ চেয়ে শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন স্থগিত আবেদনের শুনানি হবে উচ্চ আদালতে। অন্যদিকে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের বিষয়ে আজ আদেশ দেওয়া হবে। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে অনুভূত তাপমাত্রা ছাড়িয়ে গেছে সহনীয় মাত্রা। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে চড়ছে তাপমাত্রার পারদ। সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন তারা। শিহাবুদ্দিনের ক্যামেরায় তরিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। গরম হাওয়া, পাকার গরম, গাড়ির গরম, এরপরে রৌদ্রের গরম, অতিষ্ঠ হয়ে যাচ্ছে নগরবাসী, আমরাও অতিষ্ঠ হয়ে যাচ্ছি। গেল কয়েকদিন ধরেই তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।
শহর জুড়ে বর্তমান গড় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত হচ্ছে 44 ডিগ্রির মতো, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ 68%। ভয়াবহ অবস্থা, রাস্তায় থাকতে পারি না, এত গরম। এখন কোনো বাতাস লাগতেছে না, টান দিলে লাগছে, মাটির গরমটা লাগছে আরো বেশি উঠতেছে। গরমের জন্য পেট্রোল মারতে পারি না, অনেক কষ্ট হয় আমাদের। বাংলাদেশে গত 25 বছরে তাপমাত্রা বেড়েছে উল্লেখযোগ্য হারে। 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত 25 বছরে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতির পেছনে রয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব। এর সঙ্গে যোগ হয়েছে অপরিকল্পিত নগরায়ন ও অনিয়ন্ত্রিত শিল্পায়ন, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। অপরিকল্পিত নগরায়ন, আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, এবং সর্বোপরি যদি আমরা বলি যে ইমিশন, যে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস যেটা বলি, যে এই অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের কারণে হিউজ পরিমাণ কার্বন ইমিশন হচ্ছে। সেই কার্বন ইমিশন কারণে এই কার্বনটা অ্যাটমসফিয়ারে যাচ্ছে, এবং এই কার্বন অ্যাটমসফিয়ারে যাওয়ার পরে যে সকল পার্টিকেলগুলো রিলিজ হচ্ছে, সেই পার্টিকেলগুলো আমাদের যে অ্যাটমসফিয়ারিক অ্যাবজর্পশানের ক্ষমতা, সেই অ্যাবজর্পশানের ওয়েভলেন্থের ক্ষমতাটা বাড়াই দিচ্ছে। অর্থাৎ যেই ওয়েভলেন্থে হিটটা আসতেছে সেই ওয়েভলেন্থ নিয়ে যেতে পারছে না, এবং কার্বনটা স্টোর হচ্ছে, এবং এটার কারণে তীব্র দাবদাহ সৃষ্টি হচ্ছে। তবে এই সংকট থেকে উত্তরণের পথ রয়েছে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। শহরের প্রতিটি এলাকায় গ্রিন জোন বা সবুজায়ন বাড়াতে হবে, পাশাপাশি পরিবেশ বান্ধব পরিকল্পনায় নগরায়ন ও শিল্পায়ন নিশ্চিত করতে হবে। হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে চান, তার মিনিমাম 25% গ্রিন স্পেস দরকার। আবার এই গ্রিন স্পেসটা কোনো একটা নির্দিষ্ট এরিয়ার বেসিসে না, এই 25% ইকুয়ালি প্রত্যেকটা এরিয়া ধরে ধরে যদি আমি প্লান্টেশন করি, তাহলে আমি কার্বন ইমিশন কমাতে পারবো। এখন আপনার আরেকটা জিনিস হলো, এক, আপনি কার্বন নিঃসরণের জন্য জ্বালানির আপনার চেঞ্জ করতে হবে, 2, আপনি ট্রি প্লান্টেশন বাড়াইতে হবে, 3, পরিকল্পিত নগরায়ন ঘটাইতে হবে। বিশ্ব উষ্ণায়ন এখন আর ভবিষ্যতের জন্য কোনো সতর্কবার্তা নয়, এটি এখন বাস্তবতা। তীব্র তাপদাহ এটি প্রমাণ করে দিচ্ছে প্রকৃতির সাথে বৈরিতা করলে এই সংকট আরও বাড়বে। তাই এখনই সময় সঠিক পরিকল্পনা আর পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সুন্দর বসবাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলার। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে বইছে মৃদু তাপপ্রবাহ, সেই সঙ্গে হচ্ছে ঘন ঘন লোডশেডিং। গতকাল জেলায় এবছরের সর্বোচ্চ 36.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। প্রচণ্ড খরতাপে ফেটে চৌচির হয়ে গেছে মাঠঘাট। এছাড়া শহরে ঘণ্টাব্যাপী 4 থেকে 5 বার এবং গ্রামীণ অঞ্চলে 7 থেকে 8 বার করে দেওয়া হয়েছে লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। চাঁদপুরে একসময় প্রাণচঞ্চল ও খরস্রোতা ডাকাতিয়া নদী এখন নিজেই ডাকাতির কবলে। দখল, দূষণ আর কচুরিপানার দখলে হারাচ্ছে তার স্বাভাবিক রূপ ও নাব্যতা। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাব, অবৈধ দখল আর বাজারের ময়লা আবর্জনা নদীতে ফেলায় হারিয়ে যাচ্ছে ডাকাতিয়া নদীর আগের সৌন্দর্য ও প্রাণ। চাঁদপুর থেকে মোহাম্মদ ফাহাদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা জুড়ে বিস্তৃত ডাকাতিয়া নদী। উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে নদীর শাখা প্রশাখা। একসময় দীর্ঘ এই নদী ছিল এলাকার প্রধান নৌপথ ও অর্থনীতির মূল চালিকা শক্তি। পালতোলা নৌকা থেকে শুরু করে বড় বড় নৌযানে পণ্য পরিবহন হতো এই নদীপথে। কিন্তু এখন কচুরিপানার ঘন জটলা আর দূষণে ভরাট হয়ে গেছে নদী। অনেক স্থানে ডিঙ্গি নৌকা চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নদীর বিভিন্ন স্থানে ঘের দিয়ে মাছ চাষ আর নদীতে ফেলা ময়লা আবর্জনার ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে পানি সংকটে ভুগছে স্থানীয়রা। নদীর পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মাছ সহ জলজ প্রাণীও হুমকির মুখে পড়েছে। ময়লা টয়লা ফালিয়া পুরো নদীর জলে দূষণ করে লাইছে। এখন অভিযোগ মাছও অনেক সময় মরে যায়। আমাদের এমন নদীর মাছ খাওয়া জানা, কেউ খাইতেও পারে না, ধরতেও পারে না। দখল আর দূষণ বন্ধ করতে না পারলে ভবিষ্যতে নদী বলে কিছু থাকবে না বলে জানান এলাকাবাসী। জায়গা জায়গা বেরি দিয়ে মাছ চাষ করে ট্রলার জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে ওনারা এই নদী ছোট করে ফেলছে। ছোটবেলায় আগে দেখতাম এখান দিয়ে আমার নৌকা চলাচল করতো, এখন ওই বাদ দেখানে এখন আর কোনো কিছু চলতে পারে না, পানিও যাইতে পারে না। সরকারিভাবে বিভিন্ন সময়ে বরাদ্দ এলেও দৃশ্যমান তেমন উন্নয়ন হয়নি, এমন অভিযোগ স্থানীয়দের। বিগত দিনে কচেরা টেন্ডার হইতো, কিন্তু ওই টাকা খাইলে তো কচেরা ফেলানো হইতো না। আমাদের দাবি যে এই নদীটাকে সারা বছর পরিচ্ছন্ন রাখা, দখল মুক্ত রাখা।
দ্রুত নদী দখলমুক্ত ও দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা পানি উন্নয়ন বোর্ডকে আমরা লিখেছি তারা যাতে দ্রুত কচুরিপানাগুলো রিমুভ করে ফেলে। এছাড়া আমাদের ডাকাতিয়া নদীর যে অংশগুলোতে আমাদের অসাধু কিছু ব্যবসায়ী যারা ছোটখাটো বিল্ডিং ঘর করে রাখছেন, আমি ওইটাও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি তারা যাতে দ্রুত উচ্ছেদ করে এটা যাতে আমাদের ডাকাতিয়া নদী থেকে ফ্রি করে দেয়। ডাকাতিয়া নদী যেন আর ডাকাতির কবলে না পড়ে সেজন্য প্রশাসনের পাশাপাশি সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন নদী পাড়ের মানুষ। নইলে একসময় প্রাণবন্ত এই নদী ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলির বিকট শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলেনিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে আটক করেছে। যুক্তরাষ্ট্রে আরোপিত নৌ অবরোধ ও হুমকির মুখে ইরান কোনো আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে গুলির বিকট শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে আটক করেছে। ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে জড়িত না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের বিরুদ্ধে তার পদক্ষেপের কারণে তিনি লক্ষ্যবস্তু হতে পারেন। একই সঙ্গে এতে তিনি নিরুৎসাহিত হবেন না, এটা তার জন্য সম্মানের বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলমান সংঘাত নিরসনে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রকে আগে বাধা দূর করতে হবে, যার মধ্যে আছে ইরানি বন্দরে আরোপ করা তাদের নৌ অবরোধ। যুক্তরাষ্ট্রে আরোপিত নৌ অবরোধ ও হুমকির মুখে ইরান কোনো আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন তিনি। এই মুহূর্তে তাদের বিদ্যুতের কোনো সমস্যা না থাকলেও অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি সৃষ্টির চেষ্টা করছে। এদিকে ইরানে মাটির গভীরে পুঁতে রাখা অবিস্ফোরিত একটি বাংকার বাস্টার বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেছে আইআরজিসি এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা চলাকালে নিক্ষিপ্ত এই শক্তিশালী বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও বিস্ফোরিত হয়নি। এটি আবাসিক এলাকার ৪৩ ফুট মাটির নিচে ঢুকে গিয়েছিল। ঐশী আলম, মোহনা সংবাদ। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর বনমালা এলাকায় একটি বাড়ি থেকে ছেলে ও রেললাইনের পাশ থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রোববার ভোরে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা সহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খুলনা নগরীর সোনাডাঙ্গায় অকেজো হয়ে পড়ে আছে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ট্রাক টার্মিনাল। কথা ছিল যানজট নিরসনের, কিন্তু নিরসন তো দূরের কথা, কোনো কাজে আসছে না স্থাপনাটি। এ কারণে প্রধান সড়ক থেকে অলিগলি এখন পরিণত হয়েছে অঘোষিত ট্রাক টার্মিনালে। এ পরিস্থিতিতে অতিষ্ঠ নগরবাসী। তবে অবৈধ পার্কিং ঠেকাতে দ্রুতই অভিযান পরিচালনার কথা জানায় পুলিশ। মোহাম্মদ শহীদুল হাসানের পাঠানো তথ্যচিত্রে মিশাল বিনতে আনোয়ারের প্রতিবেদন। খুলনা মহানগরী ধমনী হিসেবে পরিচিত প্রধান সড়কগুলো এখন বিশাল পার্কিং জোন। রাস্তার দুপাশ জুড়ে সারিবদ্ধ ট্রাক, কোথাও মালামাল লোড আনলোড হচ্ছে, আবার কোথাও দিনের পর দিন অলস দাঁড়িয়ে আছে দানবীর সব যানবাহন। এটি কোনো গ্যারেজ বা টার্মিনাল নয়, খুলনা মহানগরীর অত্যন্ত ব্যস্ত স্টেশন রোড। কিন্তু দেখলে মনে হবে এটিই যেন ট্রাকের স্থায়ী ঠিকানা। শুধু স্টেশন রোডই নয়, 0 পয়েন্ট, সোনাডাঙ্গা, খালিশপুর কিংবা রূপসা, প্রতিটি মোড়েই একই চিত্র। জনবহুল দেবেনবাবু রোড কিংবা শেখপাড়ার মতো এলাকায় ট্রাকের দখলে সংকুচিত হয়ে পড়েছে মানুষের হাঁটার পথও। ট্রাকগুলো রাখা রয়েছে জনগণের যাতায়াতের জন্য, অনেক প্রবলেম, অনেক ভোগান্তি হচ্ছে। যেসব দোকান আছে ওইসব দোকানের মালামাল থাকে, যে মালামালের কারণে মানুষ এখান থেকে একজনের বেশি যাতায়াত করতে পারে না। অথচ এই বিশৃঙ্খলা দূর করতেই 2003 সালে প্রায় 6 একর জমির উপর নির্মাণ করা হয়েছিল ট্রাক টার্মিনাল। 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল স্থাপনাটি এখন যেন শস্যের মধ্যে ভূত।
টার্মিনালের ভেতরে ট্রাকের বদলে রাজত্ব করছে কাঁচাবাজার। মালিক ও চালকদের দাবি নিরাপত্তাহীনতা আর পুলিশের হয়রানির ভয়ে তারা এখানে আসতে চান না। রাখার জায়গা নাই, 8টা বাজবে, তারপর 9টার পরে আমাকে ঢুকতে দেয়, নাইলে পুলিশে মামলা দেয়। ট্রাক স্ট্যান্ড গাড়ি ঢুকলেই ওখানে 100, 150, 200 টাকা জরিমানা হয়। আমাদের এই ট্রাক স্ট্যান্ডে যদি পরিষ্কার থাকে তাহলে আমরা গাড়ি রাখতে পারি। তেল চুরি হয়, ব্যাটারি চুরি হয়, মানে এমনই একটা সিস্টেম, টার্মিনাল রাখার কোনো সিস্টেমই নাই এখন। ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের কণ্ঠেও ঝরল অভিযোগের সুর। দীর্ঘ সংস্কার না হওয়ায় টার্মিনালটি এখন সরকারি অর্থ অপচয়ের এক মূর্ত প্রতীকে পরিণত হয়েছে। নিরাপত্তার বিষয় আছে, তারপরে বৃষ্টি হইলে কাদা আবর্জনা একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। আমাদের এই বহুতল ভবনটা অনেক দিন ধরে অকেজ হয়ে পড়েছে। এইটা যদি সক্রিয়ভাবে এটা যদি পরিচ্ছন্ন আগের মতো যদি ঠিক হয়, টার্মিনালটা পরিপূর্ণভাবে গাড়িতে পরিপূর্ণ থাকতে পারে। তবে এই অচলাবস্থা নিরসনে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে ট্রাফিক বিভাগ ও সিটি প্রশাসন। দ্রুতই অভিযান চালিয়ে সড়ক দখলমুক্ত করার পাশাপাশি টার্মিনালকে আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। টার্মিনাল আছে, টার্মিনালে নিবে, যদি না নেয় আমি এগুলো সব ডাম্পিং এ নিয়ে আসবো, মামলা দিব। আমরা নির্দিষ্ট করে দেবো কে কোথায় পার্কিং করে থাকবে, আমরা পদক্ষেপ নেব এবং ইনশাল্লাহ আমাদের সব সমস্যা সমাধান। খুলনাকে আধুনিক ও যানজটমুক্ত তিলোত্তমা নগরী হিসেবে দেখতে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় সাধারণ মানুষ। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। চলতি মৌসুমে সিরাজগঞ্জে বিডি 28 ধান আবাদ করে বিপাকে পড়েছেন কৃষকরা। সোনালী রং ধারণ করলেও তা না পেকে চিটা ও ব্লাস্ট রোগের আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে কয়েক হেক্টর জমির ফসল। জেলার 9টি উপজেলাতেই এমন চিত্র দেখা দেয় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে 56 বছরের পুরনো এই জাতটি ব্লাস্ট প্রতিরোধী না হওয়ায় এমন বিপর্যয়। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, উল্লাপাড়া, কাজীপুর থেকে শুরু করে শাহজাদপুর সহ 9টি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। তবে এই দৃশ্য কৃষকের মুখে হাসি কেড়ে নিয়েছে। দূর থেকে ধান পেকেছে বলে মনে হলেও কাছে গেলে দেখা যায় ভিন্ন চিত্র। কোনো কোনো ক্ষেত গাঢ় সোনালী হয়ে গেছে, কিন্তু ভেতরে চাল নেই। আবার কোথাও পোকা ও ব্লাস্ট রোগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে ধানের শীষ। কৃষকদের অভিযোগ, ধানের বিচিত্র এই রোগ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা বলছেন সময়মতো সার ও কীটনাশক দিয়েও মিলছে না প্রতিকার। বিঘার পর বিঘা জমির ধান এখন কেবলই চিটা। ধানগুলা দেহে পাচ্ছে, গত ধানগুলা পাকে নাই। কি রোগ আমরা এটা বুঝতে পারতেছি না, কৃষি বিভাগে হয়তো যোগাযোগ করা হইতেছে। চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় 1,41,800 একর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,41,755 মেট্রিক টন। ফলন বিপর্যয়ের এমন পরিস্থিতিতে সামগ্রিক লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যখন ফুলা বাড়াইছে, ফুলা বাড়ানোর পরই ধান পাকার মতো হয়ে গেছে। পরে হাতে দেখেছে সব চিটা, এটার কোনো সারার মতো এটা কোনো প্রকল্প বের হয় নাই। ব্রি ধান 28 জাতটি পুরনো হওয়ায় এটি নেক ব্লাস্ট রোগের প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে। ফলে এই জাতটি চাষে কৃষকদের নিরুৎসাহিত করার পাশাপাশি মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 28 জাত অত্যন্ত সংবেদনশীল ব্লাস্টের প্রতি। আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যাতে তারা আগামীতে ব্লাস্ট প্রতিরোধী জাত যেগুলো আছে সেগুলো ব্যবহার করে এবং বিধান 28কে ছেড়ে দেয়। ব্লাস্টে করণীয় সম্পর্কে বিশেষত নেটিভো ট্রুপার এই জাতীয় ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগ থেকে লিফলেট ছাপানো হয়েছে, উঠান বৈঠক চলমান আছে। রোগ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে জেলার কৃষি খাত, এমনটাই শঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক। মার্কিন প্রতিনিধি দলের সফরের আগে পাকিস্তান ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সঈদ আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দল। একই সময়ে পাকিস্তানে পাঠানো পরিকল্পিত মার্কিন দূতদের সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বিশেষ দূত জেরেড কুশনার ও স্টিভ উইটকফের, তবে শেষ পর্যন্ত তিনি সেই সফর বাতিল করেছেন। এর আগে কূটনৈতিক সূত্র জানায় ইসলামাবাদ সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহরাজ শরীফ সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক ছাড়াই ইরানি প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং এটি বিশ্বজুড়ে অস্থিরতা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। এই যুদ্ধ ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ না দেয়ায় বারবার ন্যাটোর মিত্রদের সমালোচনা করছেন ডোনাল্ড ট্রাম্প। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। এডিবির সঙ্গে পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর, অংশ নিলেন একনিক সভায়। খাল পুনঃখনন উদ্বোধনে কাল যশোর যাচ্ছেন সরকার প্রধান। হামে ঢাকা ময়মনসিংহ সিলেটে আরও 3 শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। জুলাই আন্দোলনে 9 হত্যায় নারক তাপস সহ 28 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিতের জেরা। এবং হোয়াইট হাউস সাংবাদিকদের নৈশ ভোজে গুলি, সরিয়ে নেওয়া হল ট্রাম্প মেলেনিয়াকে। মার্কিন হুমকির মুখে আলোচনায় বসবে না ইরান। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জন্য ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।